Welcome to the Engineers Gallery. So, চলেন আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর উপরে বেসিক কিছু ধারণা নিয়ে আসি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিছু দুইটা অ্যান্সার বের হয়েছে, একটা হচ্ছে ফ্রগ মার্ক আর একটা হচ্ছে ফলিং মার্ক। আমরা প্রথমে ফ্রগ মার্কটা বিশ্লেষণ করি। ফ্রগ মার্কটা হচ্ছে এটা ব্রিকে দেওয়া, এটা কি, যেটাকে আমরা ইট বলি। মর্টারের সাথে ব্রিকের বন্ড যাতে ভালো হয় এজন্য ফ্রগ মার্ক ইউজ করা হয়। এছাড়া আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা দেখছি যে আমি যদি একটু কালার করি যে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিটা ওই ব্রিকটা ম্যানুফ্যাকচার করতেছে ওর নামটা, ওই কোম্পানির নামটা দেওয়ার জন্য আসলে ফ্রগ মার্কটা ইউজ করা হয়। আরেকটা হচ্ছে ফলিং মার্কটা কি, দুইটা রেলওয়ে ট্র্যাক যদি একটা পয়েন্টে গিয়ে জয়েন করে, দুইটা রেলওয়ে ট্র্যাক একটা পয়েন্টে জয়েন করবে এবং সেখানে ফলিং মার্ক দেওয়া হয়। কি কারণ? যার কারণে দুইটা ট্রেনের ভিতরে যেন সাইড কলিশন না ঘটে, এজন্য ফলিং মার্ক দেওয়া হয়। সাইড কলিশন মানে সাইডের যে সংঘর্ষটা সেটা যেন না হয়। আমরা সাইডে গেলে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা পিকচার দেওয়া রয়েছে, একটা হচ্ছে ফ্রগ মার্ক। এই যে আমরা বলছিলাম যে যে কোম্পানি ইটটা ম্যানুফ্যাকচার করে তার নামটা দেওয়া থাকে। এইখানে আমরা দেখলে বুঝতে পারতেছি এইটা হচ্ছে সেই ফলিং মার্ক। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ডিপিসি মিন্স, ডিপিসিটা কি? আসলে ডিপিসিটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিপিসিটা মিন্স হচ্ছে ড্যাম্প প্রুফ কোর্স। দেওয়াল এবং ফ্লোরকে মাটির আর্দ্রতা থেকে বাঁচানোর জন্য এই স্তরটা ব্যবহার করা হয়। আমরা গ্রাম অঞ্চলে ইভেন শহরেও দেখতে পারি যে ফ্লোর দেওয়াল খুবই স্যাঁতসেঁতে পরিবেশ। এই স্যাঁতসেঁতে যেন না হয়, মাটির আর্দ্রতা যেন উপরে তার ফ্লোরের উপরের দিকে উঠে না আসে, তার কারণে ড্যাম্প প্রুফ কোর্সটা ব্যবহার করা হয়। পরের যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফার্স্ট ক্লাস ব্রিক। একটা ব্রিককে আমরা ফার্স্ট ক্লাস ব্রিক বলে চিনব কখন? আমাদের কিছু অবশ্যই আইডিয়া থাকা লাগবে, যেন আমরা ফিল্ডে গিয়ে দেখে বুঝতে পারি যে এটা ফার্স্ট ক্লাস ব্রিক। সো আইডেন্টিফাই করার জন্য কিছু বিষয় আছে যেগুলো আমাদের সবসময় জানা দরকার অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। ফেস শুড বি প্লেন। কি হবে? ফেসটা মানে বাইরে থেকে দেখতে অবশ্যই প্লেন হবে, ব্রিকটা প্লেন। শার্প এডস বলতে প্রান্তগুলো শার্প থাকবে। ওয়েল বার্ন আই মিন ভালোভাবে পুড়বে, আগুনে পুড়বে। গিভস মেটালিক সাউন্ড হোয়েন হিট বাই এ হ্যামার। এটা মিন্স কি হচ্ছে, যখন একটা হ্যামার দিয়ে হাতুড় দিয়ে ওইটার উপরে আঘাত করা হবে তখন সে একটা ধাতুর ন্যায় সাউন্ড তার থেকে আসবে। ইট শুড নট ব্রেক হোয়েন ড্রপ ওভার অ্যানাদার ফ্রম এ হাইট অফ 1 মিটার। এটা ভাঙবে না, ইট শুড নট ব্রেক, এটা ভাঙবে না। 1 মিটার উঁচু থেকে আরেকটার উপরে যদি আমরা একটা ইট নিচে রেখে উপর থেকে আরেকটা ইট যদি আমরা ওর উপরে 1 মিটার উপর থেকে ফেলি, ইটটা ভাঙবে না। শুড বি ফ্রি ফ্রম ক্র্যাক। এটা ক্র্যাক মানে চির, ফাটা, এইগুলা থাকবে না। ওয়াটার অ্যাবজর্পশন 15% বাই ওয়েট। ওই ইটটার যে ওয়েটটা থাকবে সেই ওয়েটের
15% সে ওয়াটার অ্যাবজর্ব ক্ষমতা তার থাকা লাগবে। সুতরাং এই ক্লাসিফিকেশন গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে একটা ব্রিকের ভিতরে এগুলো থাকলে আমরা বুঝবো যে এটা ফার্স্ট ক্লাস ব্রিক। দেন আমরা চলে আসলাম ওপিসি। ওপিসি মিন্স অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, free from fly ash, not sensitive to temperature, hence it is more effective to make a RCC roof slab flyover. I mean আমাদের আরসিসির কাজে, রেইনফোর্স সিমেন্ট কংক্রিটের কাজে আমরা ওপিসি সিমেন্টটাই ইউজ করি। ইনিশিয়াল সেটিং টাইম অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। সিমেন্টের আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। প্রথমত আমরা এখানে একটু ধারণা নিয়ে যাই যে ইনিশিয়াল সেটিং টাইম অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট মানে ওপিসির ইনিশিয়াল যে সেটিং টাইমটা সেটা হচ্ছে 30 মিনিট। দ্যাটস এতটুকুই আমরা এটা জানি। আমরা এরপরে যে ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম এগুলো আমরা দেখব পরবর্তীতে। Where angular shape and round shape aggregates are used. আমরা কোথায় অ্যাঙ্গুলার শেপ এন্ড কোথায় রাউন্ড শেপের অ্যাগ্রিগেট ইউজ করব, কোথায় অ্যাঙ্গুলার শেপ এবং কোথায় রাউন্ড শেপের অ্যাঙ্গুলার মানে অ্যাগ্রিগেটস ইউজ করব সেটা আমাদের দেখতে হবে। আমরা জানি যে পেভমেন্ট আমাদের দুই ধরনের হয়, যে ফ্লেক্সিবল পেভমেন্ট আর রিজিড পেভমেন্ট। আমি কিন্তু এখানে অনেক সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে অ্যাঙ্গুলার যে শেপটা সেটা আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট ইউজ করব, আর রাউন্ড শেপটা হচ্ছে রিজিড পেভমেন্ট। ফ্লেক্সিবল মিন্স কি হবে যে ওইটা আপনার হচ্ছে একটু এপাশ ওপাশ করে, কিন্তু রিজিড যেটা সেটা একেবারে স্থির। আমরা তো আমরা দেখলেই বুঝতে পারি নরমালি। পরবর্তীতে আমরা একটু দেখি এই দুইটার ভিতরে, এই দুইটা বলতে অ্যাঙ্গুলার এবং রাউন্ড, এই দুইটার ভিতরে অ্যাঙ্গুলার শেপ অ্যাগ্রিগেট বেশি ভালো, অ্যাঙ্গুলার শেপটাই বেশি ভালো। কারণটা কি? অ্যাঙ্গুলার শেপ অ্যাগ্রিগেট ইজ ইন্টারলকিং প্রপার্টিজ রাউন্ড শেপ অ্যাগ্রিগেটের চেয়ে বেশি। ইন্টারলকিং প্রপার্টিজ যে একটা কখন একটা স্তর মজবুত হবে যখন একটা প্রপার্টিজ এর সাথে একটা অ্যাগ্রিগেটের সাথে আরেকটা অ্যাগ্রিগেটের ইন্টারলক সম্পর্কটা বন্ডিংটা ভালো হবে, তখনই না আপনার আমাদের কংক্রিটটা মজবুত হবে। সো আমাদের অ্যাঙ্গুলারটাই বেশি, কারণ অ্যাঙ্গুলারের রাউন্ড শেপের থেকে ইন্টারলকিং প্রপার্টিজটা অনেক ভালো। অ্যাঙ্গুলার শেপ অ্যাগ্রিগেটস এর সারফেস এরিয়া রাউন্ড শেপ অ্যাগ্রিগেটের চেয়ে ভালো। সারফেস এরিয়া, অ্যাঙ্গুলার শেপের যে সারফেস এরিয়াটা উপরের দিকে যে এরিয়াটা সেটা অনেক ভালো কার থেকে, রাউন্ড শেপের থেকে, যার কারণে বন্ডিংটা ভালো হয়। এর কারণে অ্যাঙ্গুলার শেপ অ্যাগ্রিগেটের বন্ড স্ট্রেংথ বেশি। এই দেখেন আমি যে কথাটা এই দেখেন এইখানে আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে অ্যাঙ্গুলার শেপ অ্যাগ্রিগেটের বন্ড স্ট্রেংথ বেশি। ঠিক আছে, এখানে জেনারেল ডেসক্রিপশন, ন্যাচারাল প্যাকিং প্রপার্টিজ, পেয়ার পারফেক্টলি রাউন্ড, ইরেগুলার, স্লাইটলি ফ্লেক্স, হাইলি অ্যাঙ্গুলার, এই জাস্ট পোরোসিটি এন্ড ডেনসিটিটা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। পরবর্তীতে আমরা দেখি যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ গ্রানুলার সয়েল। গ্রানুলার সয়েলের যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজটা আছে সেটা কেমন? আমরা অবশ্যই জানি যে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি যত বেশি ভালো হবে আমাদের স্ট্রাকচারটা তত মজবুত হবে। সো যদি কোনো জায়গায় গ্রানুলার সয়েল পাওয়া যায় সেখানে অবশ্যই বেয়ারিং ক্যাপাসিটি ভালো হবে। আমরা প্রথমটাই দেখি যে লার্জ বেয়ারিং ক্যাপাসিটি, তারপর হায়ার শেয়ার স্ট্রেংথের কারণে স্ট্রাকচার ফেল করে। সো আমাদের গ্রানুলার সয়েলের ভিতরে সবকিছু আছে, বেয়ারিং ক্যাপাসিটিটা ভালো, শেয়ার স্ট্রেংথটাও ভালো, ইজি টু কম্প্যাকশন, এই যে কম্প্যাক্ট করার যে ক্ষমতা এটা অনেক সহজ, হাই পারমিয়াবিলিটি,
তারপরে পর্ন টু সেটেলমেন্ট আন্ডার ভিব্রেটর লোডিং। আমরা সবকিছু থেকেই বুঝতে পারতেছি গ্রানুলার সাইট। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।